মূল্যস্ফীতির কথা বলছিলেন, খাদ্যপণ্যের দামের কথা বলছিলেন। অর্থ উপদেষ্টা এর মধ্যে বলেছেন যে যে ঋণ পরিশোধের একটি দায় আছে, পাশাপাশি অন্য পারিপার্শ্বিক অবস্থার কারণে জুলাইয়ের আগে আর এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ঠিক একই কথা বলেছেন যে কমার সম্ভাবনা কম। এই যে দীর্ঘ সময় বা সামনের এখন সিজন চলে গেলে পরবর্তী সিজনে মানুষের যে নিরন্তর একটি সংগ্রাম করতে হবে বেঁচে থাকার জন্য, সংসারের স্বস্তির জন্য আসলে কি করা উচিত? অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় রতন ভাইকে। তিনি কিন্তু যথার্থ বলেছেন, এগুলো দ্বিমত করার কোনো উপায় নাই। বরং আমি বলবো যে আমাদের এখানে যে তথ্য পরিসংখ্যানের উপরে আগে সরকারগুলো ট্র্যাডিশনালি করে আসছে, তার মধ্যে অনেক কিন্তু ফাঁক ফোকর আছে। গ্রোথ দেখাবার জন্য তারা যেসব কৌশল নিয়েছিল, যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি একমাত্র লক্ষ্য, মানে জিডিপি গ্রোথ, এটা করতে গিয়ে তারা অনেক রকমের ভুয়া তথ্য, মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফেঁপিয়ে সবটা দেখিয়ে কিন্তু নিজেরাই নিজেদের একটা চোরাবালি তৈরি করা হয়েছে অর্থনীতিতে, যেটা বলা হচ্ছে এখন। এবং সেই কারণে যেমন ধরুন IMF-এর যে হিসাব, সেই হিসাবে আপনাকে এখন ধরুন আপনি যে বিদ্যুৎ প্ল্যানগুলো করলেন, আপনি বিদ্যুৎ প্ল্যান করলেন কিভাবে? কমার্শিয়াল লোন নিয়েও করেছে। তারপরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছাড়া এমন কতগুলো করেছে, তাদের যাদেরকে ফেভার করার জন্য, যাকে বলা হয় যে আপনার স্টেট কনসেশন দেওয়ার জন্য করেছে। তারা এই দেশে যাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ ডলারের সুবিধা, তারা এই দেশে থাকা নিরাপদ মনে করে নেয়। এখানকার টাকা, লাভের টাকা দিয়ে সিঙ্গাপুরে অফিস করে থেকেছে। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তাদের নাম আসছে, তারা অনেক বড় ব্যবসায়ী। এই বাংলাদেশে এটা হয়েছে। ফলে হচ্ছে কি, এই সব কিছুর মূল্য দিতে হচ্ছে জনগণকে। এটা হয়তো আমাদের লার্নের নেতা, তারা হয়তো তাদের জনগণের কাছে আমাদের যে বলা উচিত ছিল, যে পলিটিক্যাল পার্টিগুলোর, তারা কিন্তু সেভাবে আমার মনে হয় না খুব ব্যাপকভাবে এগুলাকে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। কিন্তু জনগণ যে ভুগছে, জনগণের জীবনে যে আজকে টাকার মূল্য তেজপাতা হয়ে গেল, যার জন্য তারা আয়ের সাথে ব্যয়ের কোনো মিলাতে পারছে না। কেউ কিন্তু মানে আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি যে কোনোভাবে কিন্তু সাধারণ যারা সীমিত আয়ের মানুষ, যেটা রতন সাহেব যথার্থ বলেছেন, যে উৎপাদনকারী এবং তার যে মজুরি পায়, এই মজুরি দিয়ে কি করে মানুষ চলে, তার তো আয়ের বন্টন। যেমন জাপানের মতো দেশে যদি আপনি ন্যূনতম মজুরিতে চাকরি করেন, তাহলে সরকার আপনাকে থাকার বাসা দেয়। সে বাসা ভাড়া নেয় আপনার স্যালারির 10%। আপনি কি আপনার গার্মেন্টস ওয়ার্কার, অর্ডিনারি ওয়ার্কার কিংবা সাধারণ লোককে কোনো আবাসন দিচ্ছেন? দেন নাই। বরং আপনি কী করেছেন? আপনি সেই পাকিস্তান আমল থেকে গুলশানে, উত্তরাতে, বনানীতে, পূর্বাচলে, সর্বশেষ পূর্বাচল বাংলাদেশ আমলে হলো, সেখানে আবাসন করেছেন কার জন্য? অবস্থাশালীর জন্য, আমলাদের জন্য, প্রভাবশালীদের জন্য, বড় বড় ব্যবসায়ীদের জন্য। কিন্তু সাধারণ মানুষের জন্য তো আবাসন করেন নাই। তাহলে আপনি কি করলেন? দেখা গেল যে গুলশানে যে প্লটটা দিয়েছিলেন একজন 10 কাঠা, সে তখন হয়তো নিয়েছে 40,000 টাকা দিয়ে পাকিস্তান আমলে। এখন সেটা 100 কোটি টাকায় বিক্রি করে ডলার বানিয়ে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। এবং এটা এই বাংলাদেশেই সম্ভব, এমনকি ভারতেও এটা সম্ভব না। সরকার যদি কোনো প্লট দেয়, সেটা আপনি সেল করতে পারবেন না ইন্ডিয়াতে। সেল করলে সরকারকে দিয়ে দিতে হবে। অতএব বাংলাদেশ তো সেই অর্থে আমি মনে করি এসে কলোনি, উপরের তলার লোকেরা কলোনি তৈরি করেছে, এবং সেই কলোনিতে তারা তাদের ছেলেমেয়েরা বাইরে পড়বে, নিচের দিয়ে চিন্তাও তো করা হয় না। যেগুলো রতন ভাই বললেন, সেই জিনিস তো ব্যাপকভাবে রাজনৈতিক আলোচনায় আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে আজকে এই সরকারের কাছে আমরা দাবি করছি, আমি বলবো যে সরকার অন্তত অর্থনৈতিক ম্যানেজমেন্টে অনেক ভালো করেছে। অল্প সময়ের মধ্যে তারা একটা জায়গায় আনার চেষ্টা করেছে। অন্যান্য বিষয়ে আপনি পুলিশ কিংবা শাসন ব্যবস্থা, জবাবদিহিতায়, এখানে হয়তো আমাদের প্রত্যাশা ছিল বৈপ্লবিক পরিবর্তন। যেহেতু অপরাধ হয়েছে, যারা অপরাধী তাদের আমরা হয়তো ইমিডিয়েটলি হয়তো মৃত্যুদণ্ড আশা করেছি, কিন্তু তাদের সহায় সম্পদ ক্রোক করে জাতির মানে রাষ্ট্রীয়ভাবে কনফিসকেট করা, বাজেয়াপ্ত করা আশা করেছি। কিন্তু ওরকম কিছু আমরা এখনও দেখতে পাইনি। যার জন্য হচ্ছে কি, বড় রকমের পরিবর্তন, বড় রকমের যে লুটপাট হয়েছে, তার টাকাগুলো উদ্ধার, সেটা তো হয়নি। এর মধ্যে ম্যানেজ করে যে ইনফ্লেশন কিংবা মূল্যস্ফীতি যা ঘটেছে, সেটাকে সরকার ম্যানেজ করার চেষ্টা করছে।
সেই ম্যানেজমেন্টটা আমি বলবো যথেষ্ট খারাপ নয়, যথেষ্টই ভালো হয়েছে অন্ততপক্ষে অর্থনৈতিক জায়গাটাতে এবং বাংলাদেশ ব্যাংকের জায়গাটাতে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। এমনকি সর্বশেষ তারা যে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা উইলফুল ডিফল্টার না তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোগ নিয়েছে। ফলে সে চেষ্টাগুলো আছে, কিন্তু যে বিশাল রকমের ক্ষতি হয়েছে, পাচার হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটা তো রাতারাতি পূরণ হওয়া সম্ভব হবে না। সেইটা আমাদের সাধারণ মানুষকে বোঝানো। যেমন দক্ষিণ কোরিয়াতে অর্থনৈতিক সংকট হয়েছিল, সারা দেশের মানুষের কাছে যে গোল ছিল, সরকার কিন্তু গোলগুলো লোন নিয়েছিল, আপনি জানেন, নিয়েছিল যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করে আবার পরে কিন্তু ফেরত দিয়েছিল। কিন্তু বাংলাদেশে যেভাবে লুণ্ঠন হয়েছে তার বিনিময়ে যে বলা হচ্ছে 27,00,000 কোটি টাকা, তো মানে ওই যে যারা তদন্ত করে বের করেছে, এটা তো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। হয়তো আগামীতে হার্ভার্ডে কিংবা MIT-তে কিংবা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে কেস স্টাডি বাংলাদেশ, হাউ এ স্টেট ফেইল। এখন আমরা ফেইল কেন হয়ে গেলাম না, এটা কিন্তু একটা প্রশ্ন আপনি করতে পারেন। আমার মনে হয় যে প্রায় 1.5 কোটি মানুষ বাইরে কাজ করে, তাদের জন্য, তাদের কারণে তারা যে প্রতিদিন যে ডলারটা পাঠাচ্ছে সেটাই কিন্তু অদৃশ্যভাবে বাংলাদেশের দেহে রক্ত সঞ্চালন করছে। এখনও গ্রামে গেলে কিন্তু যে কোনো বাজারে আপনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে যেখানে সব হাজার হাজার লোক বাইরে থাকে, আপনি কিন্তু মানে মনে মনে আঙ্গুর ফল কিংবা ইম্পোর্টেড ফ্রুট পাবেন। কারণ টাকাটা যখন আসছে ডাইরেক্টলি মা বোন ভাই ওয়াইফের কাছে সরাসরি আসছে, সেখানে কিন্তু সরকারের হাত নাই। সরকারের হাত যেখানে আছে সেখানেই কিন্তু লুণ্ঠন হয়েছে। সেটা টেন্ডারবাজিতে হয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প দিয়ে হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে তারা বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট করে সেখান থেকে পাচার করেছে, করে গোটা জাতিকে কিন্তু যেইভাবে আমরা দায়গ্রস্ত হয়েছি সেটা কিন্তু 100 বছর লাগবে পরিশোধ করতে। অতএব সেই জায়গা থেকে যে বর্তমান সরকার যতটুকু, আমি মনে করি নির্মোহভাবে এটা বলতে গেলে এই সরকার যতটুকু করতে পেরেছে সেটাকে প্রশংসা করতে হবে। হক ভাই, আপনি যেটা বলছিলেন যে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনীতির মেরুদণ্ড যে শক্তিশালী বিনিয়োগের জায়গা যদি বলেন, সেই পরিবেশ বিনিয়োগের জন্য কিন্তু পরিবেশের উন্নয়ন কিংবা আস্থার জায়গা তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে নির্বাচনের একটা ঘোষণা করেছেন যে হয় ডিসেম্বর নতুবা জুন, সেটাকে স্ট্রিক্টলি ঠিক করে এগিয়ে যাওয়া উচিত। কারণ বিনিয়োগটা ভীষণভাবে দরকার, আস্থা তৈরি করে না হলে আস্থা বিদেশিরা কিন্তু আসবে না। অতএব আমরা কিন্তু সে কাজ করছিলাম। আমাদের এখানে অনেক সংস্কার দরকার ছিল, যেমন যে সংস্কারগুলি, যেমন পুলিশের সংস্কারটা সরকার এখনই কিছু করতে পারতো, যেহেতু পুলিশ এত বড় একটা হোঁচট খেয়েছে। তার পুলিশ সার্ভিসের মধ্যে আমরা একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য, আমি মনে করি রতন ভাইরা এটা বিশ্লেষণ অনেক ভালোভাবে দিতে পারবেন, তারা সারা জীবনে এগুলো চর্চা করছেন। স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে পুলিশের চরিত্র কীরকম হতে পারত, এটা আমি সৌভাগ্যক্রমে এই 70-এর দশকে আমি পুলিশের গাড়ি সাপ্লাই করতাম। তখন আব্দুর রকিব খন্দকার সাহেব নামে এই একজন IGP ছিলেন, যার সাথে তখনকার হোম মিনিস্টারের ডেইলি বর্ষা হতো। কারণ হোম মিনিস্টার চাচ্ছিলেন থানা বাড়াবেন, IGP এর বিরুদ্ধে করছিলেন। আমি ওনার বাসা খুব যাতায়াত করতাম। তার মধ্যে, স্যার আপনি IGP, আপনি প্রতিদিন হোম মিনিস্টারের সাথে লড়াই করছেন, কারণটা কি? বলে যে এরা তো কিছু বুঝে না, এ তো লেখাপড়া করে না, ইতিহাস জানে না। এই সংস্কার ছাড়া যদি পুলিশ বাড়ানো হয় তাহলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে, র্যান্ড সেকিং বাড়বে, হত্যা বাড়বে, এই পুলিশের ঘুষ দুর্নীতি বাড়বে, মানুষের জীবন। এবং আমরা হাতে হাতে টের পেলাম যখন থানা বাড়লো, পুলিশ বাড়লো, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেল। শেষ পর্যন্ত সরকার পুলিশকে ব্যবহার করে জনগণের শত্রুতে পরিণত করলো, যে জন্য শেষ পর্যন্ত পুলিশকে পালিয়ে যেতে হলো এই দেশে। সেখান থেকে এখন আসার পরেও কিন্তু আমরা আশা করেছিলাম যে পুলিশের একটা সংস্কার ইমিডিয়েটলি শুরু হবে, কিন্তু হয়নি। অনেকগুলো সংস্কার কিন্তু শুরু হওয়া দরকার ছিল এবং রাজনৈতিক দলগুলো বলছে কি তারা নিজেরা করবেন। তারা অতীতে কিন্তু সেটা করেন নাই, কখনো এরকম আমরা নজির দেখি নাই। তারা ক্ষমতা যাওয়ার পরে সেটা করেন নাই। কিন্তু এবার যেহেতু একটা হাজারো তরুণদের প্রাণের বিনিময়ে আসা পরিবর্তনের পরে আমরা অন্ততপক্ষে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোর একটা ইশতেহার প্রত্যাশা করি যে তারা এই সংস্কারগুলোর ব্যাপারে জাতির সামনে অঙ্গীকার করছে। আপনি সংস্কারের কথা বলছিলেন, অর্থনৈতিক খাত মোটামুটি একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে। সংস্কারের মূল জায়গা যেটি, প্রতিবন্ধকতা যেখানে তৈরি হয়, সবসময় আমরা বলি যে রাজনৈতিক দস্যুতা, রাজনৈতিক ক্ষেত্রে তো বড় সংস্কার প্রয়োজন। অর্থনীতিকে ধরে রাখতে হলে অর্থনীতি সমৃদ্ধ, রাজনীতির তো বিকল্প নেই। রাজনৈতিক সংস্কারে কি খুব বেশি
সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি? দেখুন, সংস্কারের ব্যাপারে তো সবসময় সংস্কার একটা বহমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস হতেই হবে, এবং না হলে পর বলা হয়ে থাকে চেঞ্জ অর ডাই। একটা পরিবর্তনের সাথে যদি আমরা ব্যক্তি, খাপ খাইতে না পারি, সমাজ, হ্যাঁ। পরিবার, এমনকি রাষ্ট্র যদি খাপ খেতে না পারে, তাহলে কিন্তু অবধারিতভাবে আপনি পেছনে পড়ে যাবেন। যখন কিনা আপনার দরকার ছিল, আপনার এখানে কি আছে, সবচেয়ে বড় পুঁজি কি, মানুষ বেশি। অনেক কান্ট্রি মানুষের অভাবে কিন্তু ঝিমিয়ে পড়ছে। জাপানে কিন্তু পপুলেশন ইজ ডিক্লাইনিং, ইউরোপের পপুলেশন ডিক্লাইনিং। আপনার এখানে বলা হচ্ছে এসে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে আমাদের যে বাড়তি পপুলেশন, সেটা কিন্তু আমাদের জন্য একটা সম্পদ Yes, হয়েছে। sir. সম্পদ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাই, আমাদের অনারেবল পলিটিক্যাল লিডার এখানে আছেন, যদি সম্পদকে আপনি সত্যিকার অর্থে ব্যবহার করতে না জানেন, যদি সম্পদে রূপান্তর করতে না পারেন, তাহলে সেটা কি আপদ নয়? কারণ আপনি তো কি করছেন, আপনি তাকে প্রপার শিক্ষা দিচ্ছেন না। আপনি 3 রকমের শিক্ষা চালু করে রাখছেন, মাদ্রাসা, নর্মাল বাংলা স্কুল আর ইংরেজি মাধ্যম। কিন্তু মূল যেটা দরকার ছিল, বিজ্ঞান, প্রযুক্তি, নিরেট পক্ষে স্কিল কিংবা টেকনোলজিক্যাল, সেই জায়গায় যা আছে আমাদের, আমি ব্যক্তি জীবনের মানে অভিজ্ঞতার আলোকে বলবো, আমরা সহস্র মাইল দূরে আছি। অন্ততপক্ষে যদি আপনি যে কান্ট্রিগুলো উন্নতি করেছে, ভিয়েতনাম 73 সালে শুরু করেছে এডুকেশন অ্যান্ড স্কিল পলিসি। আজকে ভিয়েতনাম চীনের কাছেও আকর্ষণীয় দেশ বিনিয়োগের জন্য, জাপানিদের কাছে, আমেরিকা, যারা এজেন্ট অরেঞ্জ কিংবা নাফাম বোমা দিয়ে তামা বানিয়ে দিয়েছে ভিয়েতনামকে, তারা সবচেয়ে বড় ইনভেস্টর ভিয়েতনামে। তাহলে আমরা কি করলাম? আমার মনে হয় এই জায়গাটাতে যে ব্যাপক সংস্কার দরকার, আমি অত্যন্ত বিনয়ের সহিত আমাদের রাজনৈতিক নেতৃত্বের দিকে বলবো যে আপনারা এই জায়গাটায় সবচেয়ে বড় বিপ্লবটা হওয়া উচিত শিক্ষার পরিবর্তনের জন্য। আপনি এমনকি কোয়ালিটি অফ, যদি শিক্ষার মানের কথা বলি, ভারতের সাথে যদি তুলনা করেন, দিল্লিতে যে আম আদমি পার্টি যে স্ট্যান্ডার্ডের শিক্ষা চালু করেছে, সেটা আমরা ফলো করতে পারি। আমরা তা করি নাই। কিন্তু আপনি বেহেশতে যাওয়ার জন্য একদিকে মাদ্রাসা তৈরি করছেন, সেখানেও কিন্তু আমরা যদি ইনভেস্ট করতাম জোর দিয়ে, সরকার যে জোর দিতে যে তোমাদের মাদ্রাসা করতে পারবো, পাশাপাশি কিন্তু স্কিল থাকতে হবে, বিনিয়োগ করে যদি টিচার বাইরে থেকেও নিয়ে আসতেন, তাহলে কিন্তু বাংলাদেশ একেবারে টোটালি ঘুরে দাঁড়াতে পারতো। আজও বাংলাদেশকে বাঁচিয়ে রাখছে কারা? 1.5 কোটি মানুষ যারা বিদেশে আছে। ওই জন্য আমি মনে করি যে সংস্কার পরিবর্তনের কোনো বিকল্প নাই, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই সংস্কার এবং পরিবর্তনের জন্য অঙ্গীকার করতে হবে, একটা ইশতেহারে আসতে হবে, নতুবা তাদেরকে জনগণ বিশ্বাস করবে।